দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ব্যবসায়ী ও উদ্যোক্তা লোকমান হোসেনের কাছে। ভাই যেমনটি বলছিলাম যে হেলথ কেয়ার সেন্টারে আপনি অনেক দিন ধরে কাজ করছেন এবং আলোক হেলথ কেয়ার ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আপনি এখন এই মুহূর্তে আছেন। নিশ্চয়ই এখন অনেক রকমের আসলে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছেন। একটু ছোট করে জানতে চাইবো আসলে সাম্প্রতিক সময়ের ব্যস্ততা কি নিয়ে আছে। আসলে আমি বেশিরভাগ সময় আমার হেলথ কেয়ার নিয়ে কাটাই, আর পাশাপাশি অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের সাথেও আছেন। সামাজিক কর্মকাণ্ডের সাথেও আছি, অন্যান্য ছোট ছোট ব্যবসা আছে, সেগুলো এখনো দর্তব্যের মধ্যে না। তবে হেলথ কেয়ারটা আমি খুব এনজয় করছি। সারাদিন এখানে কাটাই। এখানে ধনী গরিবের সকলের চিকিৎসা সেবার একটা সমন্বয় আছে, যাতে আমি চাই যে আমাদের ধনী শ্রেণী তো সেবা পাচ্ছে অর্থের বিনিময়ে, গরিবরাও যেন সরকারের পাশাপাশি আমাদের কাছেও কিছু সেবা পায়। সেই জন্য সেই দিক নিয়ে কাজ করছি অনেক দিন যাবত। আস্তে আস্তে খুব আনন্দ পাচ্ছি এই স্বাস্থ্যসেবা নিয়ে। আমি বলতে পারেন যে ধনী গরিব কিভাবে আসে, ধনীরা তো সাধারণ মূল্যে আসে, গরিবরা অনেক কম মূল্যে আমাদের কাছে সার্ভিস পায়, চিকিৎসা সেবাটা তারা নিতে পারে। আর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, সেগুলোও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে। যেমন আমার একটা ইসলামিয়া দারুস সুন্নাহ কমপ্লেক্স আছে একটা সাভারে বাঁকুড়াতে, সেটার প্রেসিডেন্ট আমি। সেখানে প্রায় 2000 সদস্য, সবাই অনেক রিটায়ার্ড শিক্ষিত মানুষরা আছে। আমরা ওখানে একটা মাদ্রাসা চালাই, মাদ্রাসা শুরু করেছি। ওখানে একটা ইসলামী ইউনিভার্সিটি করার ইচ্ছা আছে, আমরা ওটা নিয়ে কাজ করছি। পাশাপাশি আমার এলাকায় আমি কিছু স্কুল এবং ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানগুলা সাথে সম্পৃক্ত আছি। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল, এটা আসলে কবে থেকে শুরু হয়েছিল বা যখন শুরু করেছিলেন তখন কি চিন্তা নিয়ে এটা শুরু করা হয়েছিল? এটা ব্যবসা শুরু করার একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম যে খুব ছোট্ট পরিসরে 1995 সালের 16ই আগস্ট আমরা উদ্বোধন করেছিলাম 3 কামরার মধ্যে। তো আজকে তখন 6 জন বা 7 জন কর্মী নিয়ে শুরু করেছিলাম, এবং তখন নামটাও মানে ডিফারেন্ট ছিল। তখন মিরপুর ডায়াগনস্টিক সেন্টার ছিল, এটা ডায়াগনস্টিক সেন্টার। আর এখন আলোক হেলথ কেয়ার একটা, আলোক হসপিটাল একটা, দুটো আলাদা। আরেকটা আছে আলোক ফাউন্ডেশন হাসপাতাল আছে। সেই 3টা নিয়ে কাজ করছি। ফাউন্ডেশন হাসপাতালটা আমার টাঙ্গাইলের ঘাটালে, আর এখানে হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আছে, ওখানেও হেলথ কেয়ার আছে। তো এই 7 জন কর্মীর মধ্যে এখন 1500 কর্মী কাজ করছে। এর মধ্যে কিছু ডাক্তার আছে, কিছু মানে মেডিকেল অফিসার আছে, আর তাছাড়া অন্যান্য ব্যবস্থাপনা বা কর্মীরা আছে। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। যেমন আমাদের উই হ্যাভ এ ব্লাড ব্যাংক, আইসিইউ, ডায়ালাইসিস, ইসিপি, এনআইসিইউ, পিআইসিইউ, অনেক সিকোয়েন্সগুলো আছে। এবং জেনারেল হাসপাতাল আছে, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার আছে। এখানে অনেক কর্মযোগ্যের মধ্যে যাচ্ছি আর কি। আপনি বলছিলেন যে ডায়াগনস্টিক সেন্টার দিয়ে আসলে শুরু করা এবং 3 কামরার একটি ছোট্ট পরিসরে শুরু করা হয়েছিল। ডায়াগনস্টিক মানে তো আসলে সেখানে মেশিনারিজের একটা ব্যাপার থাকে, সেগুলো প্রথম কোথা থেকে এনেছিলেন বা সেই প্ল্যানিংটা কিভাবে করেছিলেন? খুব ছোট্ট পরিসরে তখন আমরা লোকালি সাপ্লাই নিয়েছি, চায়না মেশিন দিয়ে শুরু করেছি। তারপরে বিভিন্ন দেশের আমেরিকান মেশিন নিয়ে শুরু করেছি। এখন তো সব অটোমেটেড মেশিন, ডিজিটাল মেশিন। এখন ধরেন জার্মানির মেশিন, আমেরিকান মেশিন এবং জাপানি মেশিন, এগুলো দিয়ে আমরা ইকুইপমেন্ট দিয়ে শুরু করেছি। আমরা খেয়াল রাখি যে আমাদের বাংলাদেশে যারা ভালো করছে তারা কোন ধরনের মেশিনারিজ বা ইকুইপমেন্ট ব্যবহার করে, তাদেরকে ফলো করি, এবং বিশ্বে কোনগুলো ভালো চলছে সেগুলো ফলো করি। আলোকের একটা আপনি দেখবেন যে গেইন হলো যে আমাদের ইকুইপমেন্টে আমরা খুব এগিয়ে আছি। আমরা ইকুইপমেন্ট ভালো বসাতে চাই, মেশিনারিজ ভালো বসাতে চাই, এবং পিছিয়ে যদি আমাদের যারা অপারেট করবে তারা যদি ভালো থাকে তাহলে ভালো রিপোর্ট তৈরি হবে। আলোকের গত 10 বছরের রিপোর্ট নিয়ে কোনো কমপ্লেইন নাই। আচ্ছা, এখানে একটা বিষয় জড়িত আছে কিন্তু ভাই, যে স্কিলড পিপল আসলে সেভাবে তৈরি করা যাচ্ছে কিনা, তো সেক্ষেত্রে আলোক কিভাবে কাজ করে? আমাদের বাংলাদেশে যে এই স্বাস্থ্যসেবা নিয়ে দুর্নামগুলা, এখানে স্কিলনেসের অভাব কিন্তু খুবই। এখানে আমার একটা ট্রেনিং সেন্টার আছে, স্কিলড এবং একই সাথে স্মার্ট। স্কিল এবং স্মার্ট তৈরি করতে হবে। কিন্তু আমি বিভিন্ন জায়গায় তো ট্রেনিং নিয়েছি, যখন আমি ট্রেনিং নিয়েছি তখন দেখেছি যে ট্রেনিংগুলো খুব জরুরি। লেখাপড়ার পাশাপাশি ট্রেনিং না থাকলে সে সাকসেসফুল হবে না। আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে 20টা ট্রেনিং হয়, 20টা সেশনে ট্রেনিং হয়। আমাদের ইনডোর ট্রেনাররা করে, বাইরের থেকে আমরা ট্রেনার নেই।
যাতে করে আমাদের কর্মীরা ভালো করছে, দিন দিন ভালো করছে। আমরা দেখবেন, আপনি যদি খোঁজখবর নিয়ে দেখেন, আলোক দিন দিন ভালো মানুষের কল্যাণে কাজ করছে এবং মানুষের মানে গ্রহণযোগ্যতায় যাচ্ছে। 1995 সাল থেকে আজ 2026 এতগুলো বছর আসলে আলোক সার্ভিসটা দিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে একটা তো চ্যালেঞ্জ থাকেই, প্রতিদিন প্রতি মুহূর্তই আসলে চ্যালেঞ্জ, ব্যবসা মানেই চ্যালেঞ্জ। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোথায় ছিল বা চ্যালেঞ্জটা কি ছিল যেটা উতরে যেতে পেরেছে আলোক? বিভিন্ন সময়ে আমাদের প্রতিবন্ধকতা আসছে, অর্থের প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিবন্ধকতা, এগুলো তো আছেই। সেই জায়গায় চ্যালেঞ্জ মোকাবেলা করে এই পর্যন্ত আসছি। সবচেয়ে বড় থাবা ছিল, আগে ছোট ছোট থাবাগুলো আসছে, যেমন আমাদের করোনার সময় আমাদের টিকে থাকার, কিন্তু আমরা 6টা মাস টিকে থাকার একটা ইসের মধ্যে ছিলাম, দোদুল্যমান অবস্থায় ছিলাম যে সার্ভাইভ করতে পারবো কিনা। আমাদের 6-7 মাস আমরা একবারে প্রায় জিরোতে চলে গিয়েছিলাম। তারপরে সেখান থেকে সরকারের সহযোগিতা নিয়ে সরকার যখন আমাদেরকে কোভিড ল্যাবের পারমিশন দিল, কোভিড হাসপাতালে পারমিশন দিল, তখন কিন্তু আমরা ভালো করা শুরু করলাম। আচ্ছা, বাংলাদেশে তো আসলে কোভিডের কোনো প্রতিরোধ ছিল না, খুব একটা প্রতিরোধ ছিল না। সরকারের একটা ল্যাব ছিল, সেখান থেকে 8 শতাধিক ল্যাব সরকার পারমিশন দিয়েছে। তোর মধ্যে আমাদের আলোকের একটা, যেটা আমরা লক্ষাধিক মানুষের করোনা টেস্ট করেছি এবং সাকসেসফুলি সকল প্রতিষ্ঠানের সাথে কম্পিটিশন করে মানুষের গ্রহণযোগ্যতায় গিয়েছি। চিকিৎসা বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম, এবং হেলথ কেয়ার সেন্টার নিয়ে মানুষের আসলে নানান রকম মিথ থাকে। তো সেই জায়গাগুলো কাটিয়ে ওঠাও এক রকমের চ্যালেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের হেলথ কেয়ার সেন্টার বা বাংলাদেশের হেলথ কেয়ার এখন আসলে কোথায় বা কোন অবস্থানে আছে বলে আপনি মনে করেন? খাদ্যের পরেই হলো চিকিৎসাটা। খাদ্য, যেমন মানুষ ক্ষুধায় যখন ভোগে তখন কিন্তু তার মাথা কাজ করে না, ব্রেন কাজ করে না। সেরকম যখন একটা চিকিৎসার প্রয়োজন হয়, একটা মানুষ অসুস্থ হয়, সে রাজা হোক আর প্রজা হোক, তার কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না। সেই জায়গায় এটা দুইটা জিনিসই স্পর্শকাতর। আর এই স্বাস্থ্যসেবা নিয়ে এই জন্য অনেক সমালোচনা আছে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে অনেক বেশি কাজ করতে হবে সরকারকে এবং আমাদেরকে। সেই প্রত্যয়ে আমি, সেই উপলব্ধির থেকে আমি বলি, আমাদের বড় চ্যালেঞ্জ আছে যে আমরা যে অবস্থানে আছি এটার আমূল পরিবর্তন দরকার। যেমন আমাদের প্রথম আসতে হবে বিহেভিয়ারগত পরিবর্তন, তারপরে আসতে হবে আমাদের যে সমস্ত, আপনি দেখবেন WHO এর গাইডলাইন অনুযায়ী যতগুলো চিকিৎসক, নার্স বা অন্যান্য কলাকৌশলী থাকা দরকার, সেটা কিন্তু আমাদের নাই, বলতে গেলে প্রায় অর্ধেক। সেই জায়গায় এগুলো পূরণ করতে হবে। পাশাপাশি আমাদের ট্রেনিং বাড়াতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, আমাদের কাউন্সিলিং বাড়াতে হবে। আপনি ধরেন ডাক্তার রুগী দেখে যায়, তার কোনো কাউন্সিলিং নেই, রুগীর গার্জিয়ান জানেই না তার চিকিৎসাটা কি শুরু হবে, তার সিকোয়েন্সগুলো কীভাবে একটার পর একটা আসবে, সেগুলো কিন্তু কাউন্সিলর নাই। ডাক্তার যদি একটা কথা বলে দয়া করে ওইটাই হয়। তো বেসরকারি ক্ষেত্রে এর পরিবর্তন হচ্ছে আস্তে 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 আস্তে। আপনি দেখবেন ডাক্তার, আমরা আছি যারা উদ্যোক্তা, এবং আমাদের যারা কর্মকর্তা কর্মচারীরা আছে, তারা কিন্তু বিহেভিয়ারগত খুব পিছনে আছি আমরা। আমি পৃথিবীর অনেক দেশে চিকিৎসা বিজ্ঞান দেখেছি, আমার কাছে মনে হয় আমরা এই তলানিতে আছি। কিন্তু ইফিকেসির দিক দিয়ে আপনি দেখেন, আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলা বা উন্নত দেশগুলোর সাথে তুলনা করেন, ওরা অনেক সাকসেস হয়েছে। কারণ এটার প্রধান কারণ হলো যে ওরা বাজেট বেশি দেয় এবং ওরা লোকজন, মানে আমাদের যে স্টাফ লাগবে, আমাদের যে স্ট্রাকচার লাগবে, সেগুলোকে পূরণ করতে পেরেছে জনসংখ্যার ভিত্তিতে। যার কারণে ওরা সাকসেসফুল, আমরা সাকসেসফুল না। সাকসেসফুল করতে হলে আমাদের প্রথম, ওই যে আমি আবারও বলছি যে আমাদের অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে। পাশাপাশি মানুষের, ওই যে আমি কথাটা বললাম যে আমাদের অ্যাটিটিউড পরিবর্তন, ব্যবহার পরিবর্তন হলে মানুষের আস্থায় আসবে, তখন আর বিদেশে যাবে না। আপনি কি এখন সমালোচনা শোনেন যে আমাদের রিপোর্ট ভুল আছে, ইন্ডিয়াতে যাইয়া বা সিঙ্গাপুরে যাই ভুল ধরা পড়ছে? এরকম কিন্তু নাই, খুব কম, খুবই কম, কমে গেছে। আপনি যদি একটা রুগী ভালো প্রতিষ্ঠানে রিপোর্ট করে, সেই রিপোর্ট কিন্তু ভুল হচ্ছে না। আমাদের ডাক্তাররা মানে এক্সপার্ট হচ্ছে, আমাদের ইকুইপমেন্ট বিশ্বমানের আসতেছে। রিপোর্ট ভুল হচ্ছে না সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন কোনো ডক্টরের কাছে যাওয়া হয়, ডক্টর এত বেশি টেস্ট দেয়, অনেক মেডিসিন লিখে ফেলেন, হয়তো অপ্রয়োজনীয় হতে পারে, আবার ভেজাল মেডিসিনের সংখ্যাটাও বেড়ে গেছে। তো সেই জায়গাটাতে আসলে রোগী কিভাবে সচেতন হবে বা রোগী কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে বা বুঝবে কিভাবে আসলে? এইটা আমার এখতিয়ারের মধ্যে না।
প্রথমত হলো অনেক মেডিসিন লেখে। এই মেডিসিন যে লেখে এটা কিন্তু মেডিসিন বিশেষজ্ঞরাই দেখতে হবে আসলে মেডিসিন বেশি লেখে কিনা। যারা লেখে তাদেরকে ভুলটা ধরতে হবে, অর্থাৎ একজন বিশেষজ্ঞ ডাক্তার বা ডাক্তারের ভুল ধরার জন্য একজন ডাক্তারের কমিটি থাকলে ভালো হয়। দ্বিতীয়ত হলো যে কিছু ভুল ঔষধ লেখা বা রেজিস্টার্ডবিহীন ঔষধ না কি মিন করছেন, যে ঔষধগুলা রেজিস্ট্রেশন পায় নাই। আমি এটাকে সারা জীবনই ঘৃণা করি। যেটা সরকার রেজিস্ট্রেশন দেয় নাই সেটা ডাক্তারের লেখার এখতিয়ার নাই, এটা আমি বিশ্বাস করি। সেটা যত ফলপ্রসূই হোক না কেন, ডাক্তার যদি লিখতেই চায় তাহলে সরকারকে লিখুক যে এই ওষুধটা রেজিস্ট্রেশন দিন, না হলে আমরা চিকিৎসা করতে পারছি না। অতএব সরকারের বাইরে আমরা না, সরকার এটা তদারকি করলে এগুলা এই দুইটা ব্যাপারই সরকারের আয়ত্তের মধ্যে, এটা ওনারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যদি দেখে এটার থেকে পরিত্রাণ অচিরেই পাওয়া যাবে। বাংলাদেশের চিকিৎসা শাস্ত্র বা এই যে মেডিকেল সেন্টারগুলো হসপিটালগুলোর উপরে মানুষের বিশ্বাস অনেকটা কমে গেছে, এই বিশ্বাসটা আসলে ফিরিয়ে নিয়ে আসবার জন্য কি করণীয়? এই জায়গায় আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে, সবারই কিন্তু ভুল ত্রুটি আছে তা না। এটা ধরেন একটা বিলো স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক বা বিলো স্ট্যান্ডার্ড হাসপাতাল, এটা সরকারি তদন্ত করে এটাকে কারেকশন করবে অথবা বন্ধ করবে, তাহলে এই জনগণের যে চাওয়া এবং পাওয়ার বেদনা সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। আর আরেকটা যদি আমি বলি যে জনগণ কিন্তু না বুঝেও চায়, সেই জায়গায় কাউন্সিলিংটা দরকার, যে জনগণের কতটুকু দরকার। আমি মনে করি স্বাস্থ্যসেবাটা, যেমন আমি যদি উল্লেখ করি যে স্বাস্থ্যসেবাটা কী রকম হওয়া উচিত, বিদেশের সাথে তুলনা করলে বিদেশ তো আর আমি এখন দেখাইতে পারছি না। আমি যদি মনে করি আমার বাবা মা অথবা সন্তানকে যে আন্তরিকতা নিয়ে চিকিৎসাটা দেব, সেটা যদি সবাই ওই আন্তরিকতা নিয়ে চিকিৎসা দেয় তাহলে এইখান থেকে বেরিয়ে আসা যাবে। সবার দিক থেকে আসলে এগিয়ে আসতে হবে, সবার দিক থেকে এগিয়ে আসতে অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে। একেবারে শেষের দিকে চলে এসেছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু যদি বলবার থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, তার পাশাপাশি সরকারকেও বলবো যে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সরকার তদারকি করে আমাদেরকে কারেকশন করবেন। আর পাশাপাশি জনগণকে বলবো যে আপনারা ডাক্তার দেখান বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করান বা হাসপাতালে যান, তাদের সম্পর্কে একটু খোঁজ নেন। খোঁজ নিয়ে আপনার উপযুক্ত জায়গায় প্রবেশ করুন। আমাদের চিকিৎসা না সকল ব্যাপারেই কিছু সুবিধাভোগী আছে, প্রতারক চক্র আছে, এই প্রতারক চক্রগুলো এড়িয়ে চলুন, তাহলেই আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। আপনার সেটা সরকারের কাছে যান আর বেসরকারি পর্যায়ে যান, সরকারি জায়গায় আপনি বিনামূল্যে পাবেন, সরকারি জায়গায় আপনাদের টাকা লাগবে। এটাই আমি বলবো। তবু আপনারা সচেতন হয়ে চিকিৎসা গ্রহণ করলে আপনি স্বাস্থ্যসেবা একটা সুস্থ জীবন পাবেন, সুন্দর জীবন পাবেন এবং বিনিয়োগ পাবেন সুস্থ জীবন। আমি এই জন্য আলোক বলে সুস্থ জীবন সুন্দর পৃথিবী। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নোট টাওয়ার 110, বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রোমান কবি হোরেসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোমার ক্রোধ দমিয়ে রাখো, তা না হলে ক্রোধই তোমাকে নিঃস্ব করে দেবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।